শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গাধরের বিপদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। তার অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে। 1951 সালে ইচ্ছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। এই গল্পটি নেওয়া হয়েছে সেরা সেরা ভূতের গল্প বইটি থেকে। গল্পের প্রধান চরিত্র হল গঙ্গাধর। শুরু হচ্ছে গঙ্গাধরের বিপদ। অনেক দিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একটা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলায়, চাপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর, কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখে ভুগত প্রায়। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনদের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে বুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যার সময় গোমাস্তা আসবে ভাড়া নিতে বলে শাঁসিয়ে গেছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা মনে পড়ে গেল। তার নাম খোদ্দাত খা। পেশোয়ারি মুসলমান, মেটে বুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে, কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবেচিন্তে সে মেটে বুরুজেই রওনা হলো। সুদ বেশি হলে আর উপায় কি? টাকা না আনলেই নয় আজ সন্ধ্যার মধ্যে। মেট বুরুজে গিয়ে খোদ্দাত খায়ের নতুন বাসা খুঁজে বার করতে, টাকা নিতে, গল্পগুজব করতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিডাঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে, হরন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে ডেকে বললে, এই সাহেব, ইধার শুনিয়ে তো যারা। সন্ধে হয়ে গেছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলো সেখানে কতগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার, স্থানটা নির্জন। তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে হলো না এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে গেল। ওই গাছগুলোর তলায় যেন সে তারই অপেক্ষায় দাঁড়িয়েছিল। লোকটি খুব লম্বা, মাথায় ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, পরনে ঢিলে আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিশিয়ে বলল, বাবু সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বললে, এখানে হবে না বাবু, পুলিশ খুঁজছে, আবার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বলল, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছোট মাল, লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় পড়েছে, না সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। সে অনুনয়ের সুরে বললে, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, শিখে পড়িতে দেব। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি নেই। ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি নেই, পুলিশের ভয় তো আছে। কেউ কথা কইছে না আমার সঙ্গে, সেই হয়েছে আরো মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু? আপনি গররাজি হবেন না বাবু,
মাল দেখো, পরে দাম দস্তুর হবে। লোকটার গলার সুরে একটা শক্তি কি ছিল। গঙ্গাধরের মনটা খানিকটা ভিজল। কোকনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় মানুষ হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়? দেখায় যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল যে লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়ে ছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও সাহস পেল না। চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে, কোথায় গিয়া ও খাঁ সাহেব? এদিক ওদিক চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, জলদি বলো, রাত হো গিয়া, অনেক দূর জানে হোগা। কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে। বললে, আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটে গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় নৌকা ডাঙায় কাদার উপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদ কাটার বন। পিছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে। গঙ্গাধরের দিকে চেয়ে বললে, আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধ্যেবেলাতেই চোখে ঠাওর হবে না। এবার গঙ্গাধর জিজ্ঞেস করলে, তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চমকে পিছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, কেন, সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে যদি ভেবে থাকো, তাহলে ভালো হবে না যেন। মান দেব, তুমি টাকা দেবে, মান নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ? লোকটার চোখের চাহনি কি অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করলে। মুখ ভালো দেখা যায় না, কিন্তু ওর ওই দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। তার সঙ্গে টাকা রয়েছে। এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কলসির লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এতদূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তাই ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেইছে তখন আর ছাড়া নেই। বিশেষত সে ভয় পেয়েছে, এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূরে মাঠের মধ্যে একটা গুদাম ঘর। একটি গাছের গুড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল। গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখলে গুদাম ঘরের আশেপাশে আগাছায় অনুচ্চ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা পুরনো এবং অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে, জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে। মাঝে সামনের দরজাটা উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একটা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে ঝুনো ব্যবসাদার, বাঙাল দেশ থেকে নতুন আসেনি। কিন্তু ওই লোকটার কথার সুরে কি জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে ছাড়ায়। এ কথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যেই খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরোলো। কোথাও চলে যে গিয়েছিল এমন মনে হয় না। পাকা ও ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দৌড় খুলে গোদাম ঘরে ঢুকল। গঙ্গাধরকে যখন পিছনে পিছনে আসতে বলল, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিপঝিপ করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গোদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওই লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে, সেই ফোন দিতে এতদূর ভুলিয়ে এনেছে।
লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, সন্ধান রেখেছিল। কে জানে খোদ্দাত খায়ের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ। এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদাম ঘরের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামে সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিঁপে ছাড়া কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা স্যাঁতস্যাঁতে। কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট 2 হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো। কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কিরকম ভয়! আর গোদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট 2 পনেরো পরেই খাঁ সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে। হঠাৎ আবার একটা অদ্ভুত কথা বললি খাঁ সাহেব। বললি, তুমি কানা নাকি? এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? কোকিন যে জায়গায় আছে দেখতে পেয়েছো? শ্রাবণে চার দিয়ে তুলতে বললাম পিঁপে দুটো। হা পরে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? বারে, এত কথা কখন বলেছিল লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন ভ্যাবাজাকা খেয়ে গিয়েছে। ভীত দৃষ্টিতে চেয়ে বললে, কখন তুমি দেখালে কোকিনের জায়গা? ওই কোথায় সাবুল? কথা বলতে বলতে গঙ্গাধর খাঁ সাহেবের মুখের দিকে চাইলে। সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্ককুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত, পা, সারা দেহটা যেন চুরচুর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। তার চোখ রসে বিজিত হতাশ দৃষ্টি গঙ্গাধরের হৃদয় স্পর্শ করল। দেখতে দেখতে অত বড় দীর্ঘাকৃতি দেহের আর কিছুই অবশিষ্ট রইল না। সব ভেঙে গেল, উড়িয়ে গেল, উড়ে গেল। 1, 2, 3, 4। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরাবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ল। একটা দেশি নৌকা কাছে কোথায় বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের নৌকায় নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ছিল ঠিক, কানাকড়িও খাওয়া যায়নি। তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেকদিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস 2 পরে বেটে বুরুজের খোদ্দাত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাওয়ার দিন কি ঘটেছিল সেটা বললে। খোদ্দাত গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বললে, শাহজি, ও হলো আমির খাঁ। চোরাই ককনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ 15 বছর আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তা ঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখান থেকে রাতারাতি সারিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে শর ছিল, কোথায় সে মাল রাখত কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে হঠাৎ খুন হয়। কেন বা কে খুন করলে জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। তবে দলের লোকেই যে তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করার জন্য। ওর লুকানো কোকেনের বাক্স হয়েছে দোজকের বোঝা। তা বাবু, সেই গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তার তা মনে নেই।
মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদামঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা। হতভাগ্য কি এতদিনও বোঝেনি যে সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিক। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।